হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে অন্য একটা ম্যাথ ক্লাস নিয়ে আসলাম এসএসসি জিডির জন্য। আর এখানে আপনি এসএসসি জিডির ম্যাথ এবং রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন। রেগুলার ভিডিও আপলোড হবে। দেখুন কোশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে, দি অ্যাভারেজ ওয়েট অফ 30 গার্লস ইন এ গ্রুপ ইজ 35 কেজি। কোনো একটা গ্রুপে 30 জন মেয়ের গড় ওজন দেওয়া আছে কত, 35 কেজি। গড় মানে প্রত্যেকজনের 35 কেজি করে অ্যাভারেজ। ওকে, তো যদি একজনের 35 কেজি হয় তাহলে টোটাল ওজন কত হবে, 30 জনের 30 ইন্টু 35। ওকে, বললো যখন একটি নতুন মেয়ে অন্তর্ভুক্ত করা হয়, এবার তাদের সাথে আর একটা নতুন মেয়ে যোগ করা হয়, ওজন যোগ করা হয়। তো সাপোজ নতুন মেয়ের ওজন কত এক্স, তখন গড় ওজন কত 2 কেজি বৃদ্ধি পায়। নর্মালি গড় ওজন আমরা কীভাবে বের করি, অ্যাভারেজ ওজন টোটাল ওজন মানে যতগুলো আছে টোটাল ওজন ডিভাইড বাই কতজন মানুষ আছে। তো এখানে কতজন আছে, প্রথমে আসিল 30 জন, কিন্তু যখন নতুন আরেকজন বাড়ছে তো তার ওজনও যোগ হবো। 30 জনের ওজন হচ্ছে এটা 30 ইন্টু 35, লগে নতুন জনের ওজনটা যোগ, এবার ডিভাইড বাই কত, এবার 31 জন, কেন নতুন এবার ডিভাইড 31 জন হবো, কারণ নতুন একজন বাড়ছে, আগে 30 আর একে 31। তো আমরা গড় এভাবে বের করি, টোটাল ওজন মানে টোটাল যত কিছু হবো ওইটা ডিভাইড বাই কত জনের মধ্যে ভাগ করব। তো এখানে 31 জনের মধ্যে এবার যে গড়টা হইব অ্যাভারেজটা, সেটা আগে থেকে 2 কেজি বাড়বে। তো আগে কত আছিল 35, তাহলে নতুনটা কত 37 হইব। ওকে, কারণ 2 কেজি বেশি হবে। তাহলে জিজ্ঞাসা করছে নতুন মেয়ের ওজন কত। তো এখান থেকে এক্স বের করতে লাগে আমার ক্যালকুলেশনে। তো এই দুটা পূরণ করলে 3 দিয়া 3 পাঁচা 15, 3 তিরিক্ষা 9, 10, 105 লগ একটা 0 প্লাস এখানে এক্স আছে, এই 31 এখানে নিচে আছে মানে এদিকে গেলে উপরে পূরণ। তো 37 সাথে 31 পূরণ। ওকে, পূরণ করলে 7 একে 7, 3 একে 3, 3 সাথে 21, 3 তিরিক্ষা 9 আর কত 11। তাহলে এখানে 7 4 1 1 1 1 4 7। ক্লিয়ার? আমার এক্স লাগে, তাহলে এই সংখ্যাটা এদিক থেকে এদিকে গেলে কি হবো, কোনো সংখ্যা যদি এদিকে প্লাস থাকে ইকুয়ালের অপোজিট সাইডে গেলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস। তো 1147 মাইনাস 1050। তো আমি যদি 50, আমি যদি এটা মাইনাস করি কত 7, 4 থেকে 5 গেলে কত, 14 থেকে 5 গেলে 9, এখানে 10 থেকে 10 গেলে। তাহলে নতুন যেটা তার অ্যাভারেজ ওয়েট কত, 97 কেজি, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে, প্রদত্ত পাই চিত্রটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। এই যে একটা পাই চিত্র দেওয়া আছে, এই প্রদত্ত পাই চিত্রে কি 4টা কোম্পানি আছে, কি কি এ বি এক্স ওয়াই 4টা কোম্পানি আছে। আর তো তাদের তো এই কোম্পানিগুলো তৈরি করা চেয়ারের সংখ্যা চিহ্নিত করা আছে, মানে কত পার্সেন্ট কোন কোম্পানি চেয়ার তৈরি করে। তো এই 4টি কোম্পানি একসাথে তৈরি করা মোট চেয়ারের সংখ্যা, 4টা কোম্পানি মিলে একসাথে টোটাল কত 200টা চেয়ার প্রস্তুত করে, তৈরি করে। ওকে, জিজ্ঞাসা করলো কোম্পানি এর চেয়ারগুলির মোট উৎপাদন খরচ কত, 14,400 টাকা। এ যতগুলো চেয়ার তৈরি করে ওটার মোট খরচ কত, 14,400 টাকা। তাহলে কোম্পানি এর একটি চেয়ার উৎপাদনের খরচ কত জিজ্ঞাসা করছে। তো আগে আমার এখান থেকে বের করতে লাগবো এ কতটা চেয়ার তৈরি করে, এ টোটাল কত পার্সেন্ট চেয়ার, এই যে এই কালারটা 36%, কতর টোটাল 200টা, মানে সবগুলা কোম্পানি মিলে 200টা চেয়ার করে তৈরি করে। আর এর মধ্যে 36% কি করে, এ করে। তো আমি যদি 236% বের করি, 36/100, 100 দিয়ে এটা দুইবার যাব। ওকে, তাহলে 36 দুগুণে কত, 72, 72টা। তাহলে এ একলা কতটা চেয়ার তৈরি করে, 72টা। ওকে, এবার 72টা চেয়ার তৈরি করতে কত টাকা খরচ হয়, 14,400 টাকা। তাহলে একটা চেয়ারের দাম কত খরচ হবো, 14,400 টাকারে যদি আমি 72 দা ভাগ করি একটা চেয়ারের দাম পাই যাবো। ওকে, তো এখানে 2 দিয়ে এটারে কাটতে পারি, 36 36, 2 দিয়ে এটারে 7 2 আর 2টা 0, এরপরে 36 দুগুণে কত, 72, 200। তাহলে একটা চেয়ারের দাম মানে বানাইতে কোম্পানির কত টাকা খরচা হয়, 200 টাকা, অপশন নাম্বার এ। তো এরকম একটা পাইক ডায়াগ্রামের পরীক্ষাতে কোশ্চেন থাকেই, পাই চিত্রতে মানে আপনার দেওয়া থাকবে এর মধ্যে কত পার্সেন্ট, ওই হিসাবে আপনার করতে হবে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, মানি ওয়াজ ল্যান্ড অন সিম্পল ইন্টারেস্ট, মানে কোনো টাকা সরল সুদে কি করছে, টাকা ধার দেওয়া হয়েছে। আর 12 বছর পর, এই যে আফটার 12 ইয়ার ইট ইজ সিম্পল ইন্টারেস্ট বিকাম 3/5 অফ দ্য মানি।
যে অরিজিনাল টাকা আসিল তার 3/5 কি হয় ইন্টারেস্ট হয়। সাপোজ আমি অরিজিনাল টাকাটা এক্স ধরি, তাহলে আফটার 12 বছর পর যখন সিম্পল ইন্টারেস্টে লাগামু 12 বছরে কি হবো, এটার থেকে যে সুদ হবো সুদটা কত 3/5 অরিজিনাল টাকার। ওকে, তার মানে অরিজিনাল টাকার 5/3। তো এখান থেকে একটা জিনিস দেখুন, আমি যদি অরিজিনাল টাকা যেটা প্রিন্সিপাল ওইটারে 5 ধরি, 5/3, তাহলে আমার ইন্টারেস্ট কত হয়েছে, এটা হচ্ছে ইন্টারেস্ট 3 হয়েছে। ক্লিয়ার? প্রিন্সিপাল মানে অরিজিনাল টাকা যেটা নিচে আছে সেটারা আমি ধরুন কি অরিজিনাল টাকা, আর উপরে যেটা হয়েছে সেটা আমার ইন্টারেস্ট। আর কত বছরে? 12 বছরে। তো নর্মালি আমরা সিম্পল ইন্টারেস্ট কীভাবে বাইর করি? ফর্মুলা মূলধন মানে মূলধন এখানে কত আমার 5 ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট, এখানে সুদের হার বাইর করতেছে, আর হারটা কি আর ধরি আমরা। ওকে, ইন্টু কত বছর 12 বছর ডিভাইড বাই 100। তো এখানে সিম্পল ইন্টারেস্ট আমার কত, এটা হচ্ছে 3, এখানে বসায় দিই 3। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখুন 5 দিয়ে এটারে কাটা যায়, 5 20 কত 100। আমার আর লাগে এই এখানে 3 দিয়ে 3 একে 3, এদিকে 3 দিয়ে এই 3 4 12, আবার এই 4 দিয়ে এটারে 4 5 20 আমার আর লাগে। তাহলে এই 5টা এদিকে গেলে উপরে পূরণ, 5 একে 5 ইকুয়াল টু কত আর। তাহলে আর কত পার্সেন্টের ইন্টারেস্টে লাগানো হয়েছে? যদি আমি 5% সুদে এই যে 12 বছরের জন্য কোনো একটা টাকা লাগাই, তাহলে এটা কি হবো, তার অরিজিনালের 5 মানে 5/3 হবো। ওকে, তাহলে ইন্টারেস্টটা কত 5%। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি শঙ্কু। নর্মালি শঙ্কু কিরকম আকৃতি হয়, এই যে টুপির মতো আকৃতি, এটা হচ্ছে শঙ্কু। ওকে, তো এই শঙ্কুর একটা ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, আর তার ক্ষেত্রফল বক্রপৃষ্ঠ মানে এই সাইডটা, শঙ্কুর এই সাইডটার কালি দেওয়া আছে কত 2200। তাহলে কালি দেওয়া আছে এখানে, বক্রপৃষ্ঠের কালি ইকুয়াল টু 2200। ওকে, সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। বললো এর উচ্চতা নির্ণয় করো, তো এখানে উচ্চতা কোনটা হয়, এটা হচ্ছে উচ্চতা। তো আমি যে কালিটা দেওয়া আছে, নর্মালি কালির ফর্মুলা কি, শঙ্কুর বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা পাই আর এল। তো এখানে তো এস নাই, কিন্তু আমি এখান থেকে এল পাবো। নর্মালি এল কোনটা, এটা নতি উচ্চতা। এই যে এই দাগটা, এটা হচ্ছে নতি উচ্চতা, এইটা হচ্ছে উচ্চতা, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তো এখান থেকে এল পাবো। আমি যদি ক্যালকুলেশন করি, এটা 220, আমার পায়ের মান নর্মালি যদি দেওয়া না থাকে কোশ্চেনে, তখন পায়ের মান কত বসাবেন 22/7 ইন্টু আর দেওয়া আছে কত 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার ইন্টু এল ইকুয়াল টু 2200। এই 7 দিয়ে আমি এটারে কাটতে পারি, 7 দুগুণে 14, 22 দিয়ে এটারে কাটা যায়, 22 একে 22 100, আবার এই 2 দিয়ে এটারে কাটা যায় কত 50। তাহলে এখান থেকে পেলাম কি এল ইকুয়াল টু 50। কিন্তু আমার এল লাগে না, কি লাগে, উচ্চতা লাগে, হাইট। তো এখান থেকে দেখুন হাইট ইকুয়াল টু কী হবে, এই যে এই জায়গাটা নর্মালি এরকম না, আমি উচ্চতা কি হয় 90 ডিগ্রি দিই। তো এটা এইচ, এটা আর, এটা কত এল। তো এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি অতিভুজ স্কোয়ার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এটা নর্মালি শঙ্কুর ফর্মুলায় রিলেশন কি, নতি উচ্চতা, উচ্চতা আর ব্যাসার্ধর মধ্যে। তো এখানে নতি উচ্চতা কত 50 মানে 50 স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, এইচটা আমার লাগে, প্লাস আর কত 14, এখানে 14 স্কোয়ার। তো আমি যদি এটা স্কোয়ার করি 5 5 25, 2500 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 14 স্কোয়ার করলে 196। ওকে, তো 196 আমার এইচ লাগে, এইচটার রাখি এইচ স্কোয়ার ইকুয়াল টু 2500 মাইনাস 196 হবো। তো এখানে যদি আমি মাইনাস করি কি হবো, এখান থেকে 10-এর থেকে 6 গেলে কত 4, 9 থেকে 9 গেলে 0, এরপরে 4 আছে 1 থেকে গেল 3 আর 2, তার মানে 2304 ইকুয়াল টু এইচ স্কোয়ার। আমার এইচ লাগে, তো স্কোয়ার উঠাইলে এদিকে কী হবো, রুট হবো 2304। তো রুটের থেকে যখন আমরা বাইর করি, কীভাবে বাইর করুম, তাহলে ভাঙ্গাই 2304-এ 2 দেওয়া যাব, 2 কে 2, 2 একে 2, 1 থাকে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাব, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 1 থাকে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে যাব, 2 দুগুণে 4, 1 থাকে 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে যাব, 2 কে 2, 4 4। ওকে, আবার 2 দিয়ে যাব, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়া করলে 2 একে 2,
সরি 3 দুগুণে 6, 1 থাকে 12, 6 দুগুণে 12, আর এটা 6 6 36। তো নর্মালি দুইটার থেকে আমরা একটা বাইর করি রুটে, এই দুইটার থেকে একটা, এই দুইটার থেকে একটা, এই দুইটার থেকে একটা। তো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে দুইটার থেকে একটা 6, 6টা কত 48, 48। তাহলে কারেক্ট অ্যান্সার আমার কত 48 উচ্চতা। অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন কি বলা হয়েছে, এ মিল্কম্যান বথ 15 কেজি অফ মিল্ক অ্যান্ড মিক্স 3 কেজি অফ ওয়াটার। একজন দুধওয়ালা কি করছে 15 কেজি দুধ কিনে তাতে কি করে 3 কেজি জল মিশায়। ওকে, তো জল নর্মালি এখানে জলটার দাম ফ্রি, মানে ফ্রি জল মিশায়। তো মিশ্রণের প্রতি কেজি দাম যদি 22 টাকা হয়, মানে প্রতি কেজি মিশ্রণ যেটা দুধ সেটা কত 22 টাকা, তাহলে প্রতি কেজি অরিজিনাল দুধের দাম কত? তো এখানে টোটাল প্রথমে 15 কেজি দুধের সাথে আরও 3 কেজি জল মিলাইছে, টোটাল কত মিশ্রণটা 18 কেজি। এবার 18 কেজি প্রত্যেক কেজি মানে 1 কেজি কত 22 টাকা, তো 18 কেজির দাম করো 22 পূরণ নেবো। ওকে, তো আমি যদি 18-র সাথে 22 পূরণ করি, 8 দুগুণে 16, 2 কে 2 3 36, এখানেও 18 দুগুণে 36, 6 9 3, তার মানে এটা কত 396 টাকা। ওকে, টোটাল 18 কেজির দাম, কিন্তু এখানে জলের তো কোনো দাম নাই, অরিজিনাল কি দুধেরই দাম, তো আমি অরিজিনাল এই 15 কেজি দিয়ে ভাগ দিই। ওকে, তো 3 দিয়ে এটারে যাব, 3 5 15, 3 দিয়ে এটা 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6, 5 দিয়ে এটা কত 5 দুগুণে 10, 3 থাকে 32, 5 6 30, মানে 26 পয়েন্ট সামথিং হবে। তো এই অপশন নাম্বার বি কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এলসিএম অ্যান্ড এসসিএফ। এই দুটা সংখ্যা দেওয়া আছে 24 আর 18-র মধ্যে মধ্যে এলসিএম আর এসসিএফ এর পার্থক্য বের করতে দিছে। তো প্রথমে এই দুটা সংখ্যার আমি এলসিএম আর এসসিএফ বের করি। কীভাবে বের করবেন, এটারে ফ্যাক্টরাইজেশন করবেন, ভাঙাবেন। যেমন 2 দিয়া এটার যাব 12 দুগুণে 24, দুইটারে যেতে লাগবে। ওকে, 9 দুগুণে কত 18, এবার 2 দিয়া যাবে না, 3 দিয়া যাবে, 3 4 12, 3 3 9। আর তো এমন কোনো সংখ্যা দিয়ে এই দুইটাকে যাবে না একসাথে, 4 আর 3কে। তো যতটুক পর্যন্ত দুইটায় গেছে সেটা হচ্ছে আমার এসসিএফ। ওকে, নর্মালি এলসিএম আর এসসিএফ বের করার রুল কি, এবার ভাঙানোর পর যতটুক পর্যন্ত যাবে কমন যাবে, মানে দুইটাকে যাবে, 3টা থাকলে 3টাকে যাবে, সেটা হচ্ছে আমার এসসিএফ। আর বাকিগুলা মিলাই হচ্ছে এলসিএম। তো এখানে এসসিএফটা কত 2 × 3 মানে 3 দুগুণে 6, আর এলসিএমটা কত এই 6 তো হবে যতটুক পর্যন্ত গেছে, লগে যেগুলো আছে এই যে 4 × 3, তাহলে এখানে 3 4 কত 12, 6 12 72, 72। ওকে, তাহলে এলসিএম 72। এখানে আমার ডিফারেন্স বের করতে দিচ্ছে এই দুটার পার্থক্য এলসিএম আর এসসিএফ এর। তো 72 - 6 পার্থক্যটা হবো, আমি যদি এটা বিয়োগ করি তাহলে কত, এটা 66, 66। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, এলসিএম এসসিএফ বের করার পুরো সহজ পদ্ধতি আমি একটা ভিডিও আছে আপলোড করা, গিয়ে দেখতে পারেন চ্যানেলে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ভুবন স্যালারি ওয়াজ ফার্স্ট ডিক্রিজ বাই 16% অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইনক্রিজ বাই 25%, ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন স্যালারি ইন হিজ স্যালারি। মানে ভুবনের বেতন প্রথমে কি আছে 16% কমে যায়, হ্রাস পায়, আবার কি করে 25% বৃদ্ধি পায়। তাহলে যে তার বেতনের নেট পরিবর্তন কি হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। তো যখন এই পার্সেন্টের খেলা আসবে, মানে কোশ্চেন আসবে, আপনার কোন জিনিসের পার্সেন্ট বাইর করতে দিছে ওই জিনিসটাই দেওয়া নাই, যেমন এখানে ভুবনের স্যালারিটাই দেওয়া নাই, তখন কি করবেন আপনি ওই যে জিনিসটা মানে স্যালারি হোক টাকা হোক ওটারে 100 ধরে নেবেন, তাহলে সবচেয়ে সিম্পল, কারণ পার্সেন্ট বাইর করতে 100 থেকে। তো প্রথমে কি করছে তার স্যালারি আমি ধরে নিছি ভুবনের স্যালারি কত 100 টাকা, প্রথমে 16% ডিক্রিজ মানে কমে যাওয়া, তো 116% মানে 16 টাকাই, আমি এর জন্য 100 ধরি, কারণ 100 যত পার্সেন্ট ধরবো অতই টাকাই। তো 116% কমে যাব, মানে 16 টাকা কমবো, তাহলে বাকি কত 84 টাকা। ওকে, 84 টাকা। এরপরে কি করে এবার 25% বাইরে যায়, তো এবার স্যালারি 25% বাড়বো। তো বাড়বো মানে কি, অরিজিনাল নর্মালি আমি 100% ধরি, তো এবার 25% বাড়বো মানে 125% হয়ে যাব। তো 125% কীভাবে বাইর করবো, 125/100। ওকে, তো এখানে 25 দিয়ে কাটা যায়, 5 25 100, 4 25 সরি 5 25 125, 4 25 100, 4 দিয়ে এটারে 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে 21 আর 5-এ পূরণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, কত 105 টাকা। এবার তাহলে প্রথমে 16% কমছে 84 টাকা হয়েছে, এরপরে 25% বাড়ছে মানে 125%, তো কত হয়েছে 105 টাকা।
অরিজিনাল তার স্যালারি কত ধরছি 100 টাকা, তো বাড়ছে কত 5 টাকা। কতর মধ্যে বাড়ছে 5 টাকা? 100 টাকার মধ্যে। ওকে, তার মানে কত পার্সেন্ট বাড়ছে? 5% ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি পপুলেশন অফ এ ভিলেজ রিডিউস ফ্রম 15,750 টু 14,490। 15,750 থেকে 14,490 মানে পপুলেশন কমে গেছে একটা শহরে, কেন? কোভিড-19 প্যান্ডেমিকের কারণে। বললো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য পপুলেশন অফ দ্যাট ভিলেজ, কত পার্সেন্ট পপুলেশন জনসংখ্যা কমছে সেটা জিজ্ঞাসা করছে। তো অরিজিনাল জনসংখ্যা 15,000 কত 750, আর এরপরে কত আছে 14,490। তো এখান থেকে যদি আমি বিয়োগ করি 0, 15 থেকে 9 গেলে 6, 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 4 গেলে 1। তো কত কমছে? 1260 কমছে। তো এবার পার্সেন্ট জিজ্ঞাসা করছে, কত শতাংশ। তো শতাংশ কিভাবে বার করুম? কত কমছে আর কতর মধ্যে, মানে আগে কত আসছিল 15,750 ছিল, তার মধ্যে 1260 কমছে। আর যখন পার্সেন্ট বার করুম তখন 100 পূরণ। ক্লিয়ার? তো এই 0 আর এই 0 ক্যান্সেল। আমি যদি 5 দিয়ে এটা কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে 3 5 15, 5 কে 5, 2 আছে 25, 5 5 25, আবার 5 দিয়ে যাব, 5 6 30। ওকে, 1 থাকে 15, 3 5 15, এটা 5 দিয়ে 5 দুগুণে 10, 2 থাকে 26, 5 5 25, 5 দুগুণে 10। ওকে, তো এবার এটার মধ্যে 2 দিয়ে তো আর যাবে না, তো আমি 63 দিয়া দেখি এটার মধ্যে কয়বার যায়। নর্মালি 63 দিয়া আই থিঙ্ক 4 বার যেতে পারে। দেখি 63-র সাথে যদি আমি 4 পূরণ করি, 3 4 12, 4 6 24, কত 25, তার মানে এটার সাথে 4 বার যাবে। তো এখানে 4 আর 2 আছে, পূরণ করলে কত 8%, 4 দুগুণে 8%। তার মানে ওই সংখ্যার শহরের জনসংখ্যাটা, সরি ওই গ্রামের জনসংখ্যা কত পার্সেন্ট কমছে? 8% কমছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, অ্যাভারেজ এজ অফ পি অ্যান্ড কিউ ইজ 24। দুজনের বয়স, পি এবং কিউর গড় বয়স কত? 24 বছর। তো গড় মানে প্রত্যেকজনের 24 বছর, তো দুজনের পি প্লাস কিউ দুজনের মিলায়, নর্মালি আমি দুজনের যখন গড় বাইর করুম কি করুম, 2 জনের যোগ করুম, 2 দিয়ে ভাগ করুম, ইকুয়াল টু কত 24 বছর। তাহলে এখান থেকে পাই কি, পি প্লাস কিউ ইকুয়াল টু এই 24 দুইটাই দিয়ে গেলে 48 বছর। ওকে, এরপরে বললো অ্যাভারেজ এজ অফ পি কিউ আর, তিনজনের, এবার পি কিউ আর এর গড় বয়স কত? 22 বছর। তো 3 জনের কিভাবে বাইর করুম, পি প্লাস কিউ প্লাস আর, যখনই আমার অ্যাভারেজ বাইর করতে লাগে কতজন সবগুলারে যোগ করুম, আর কয়জন আছে ওইটা দিয়ে ভাগ, 3 জন, তো 3 দিয়ে ভাগ। এবার অ্যাভারেজ বয়স কত? 22 বছর। তো এখান থেকে পাই পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত, এই 3 দিয়ে এটার পূরণ কত 66। এবার আমি এখান থেকে দেখুন পি প্লাস কিউ এখানে বসাইতে পারি, পি প্লাস কিউ কত 48। তাহলে 48 এখানে যদি বসায় আমি পরের লাইনে আমার আর পায়ে যাবো, কারণ এদিকে 66, এই 48টা এদিকে গেলে কি -48। ওকে, 16 থেকে 8 গেলে 8, 5 থেকে 4 গেলে 1, 18। তার মানে আর কত পাইছি 18, প্রেজেন্ট বয়স, বর্তমান বয়স। কিন্তু আর পেয়ে গেলাম, কিন্তু এবার পি আর কিউ কিভাবে বাইর করব? বাকি কোনো অপশন নাই পি আর কিউ বাইর করার, কারণ আমি এখানে আর এর বসাইলে ওই পি আর কিউর তো 48-এ, কারণ পি কিউর আলাদা কোনো রিলেশন দিয়ে নেই। ওকে, তো এখান থেকে আমি পি কিউ বার করতে পারুম না। তো এখানে জিজ্ঞাসা করছে কত বছর, মানে 1 বছর আগে তাদের বয়সের যোগফল কত, তো সেটা হইব না 1 বছর আগে যোগফল কত হবো, তো এখানে ডাটা নট সাফিসিয়েন্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, একটি নিবন্ধের বিক্রয় মূল্য 25% বৃদ্ধি করার পরে নিবন্ধটির নতুন মূল্য কত? 250 টাকা হয়ে যায়। মানে কোনো একটা নিবন্ধ আছে, ওটার যদি বিক্রি মূল্যটা আরও 25% বৃদ্ধি করা হয় তাহলে নতুন মূল্য কত? 250 টাকা হয়। তো অরিজিনাল নিবন্ধের মূল্য কত? 100%। ওকে, এবার যখন আমি নিবন্ধের মূল্য বাড়াইছি 25%, তখন হয়েছে কত? 250। তার মানে 125%, 25% বাড়ানো মানে 125% বরাবর কত? 250 টাকা। ওকে, এবার বললো এখন নতুন মূল্যর উপর, যে নতুন মূল্যটা হয়েছে এই যে 250 টাকা, এইটার উপর যদি আবার 25% ছাড় দেওয়া হয় তাহলে মূল মূল্য মানে অরিজিনাল যে মূল্য আছিল নিবন্ধের তার উপর কত শতাংশ লাভ বা ক্ষতি হবে সেটা জিজ্ঞাসা করছে। তো 125% বরাবর যদি 250 হয়, 100% বরাবর কত, আর 100টা আমার অরিজিনাল মূল্য,
কারণ অরিজিনাল মূল্যটা লাগবে, তবে আমি লাভ বা ক্ষতি বের করতে পারব। তো আমার যখনই 1% দেওয়া আছে আর একটা বের করতে লাগে, আমার 100%টা লাগে, যেটা লাগে সেটা উপরে, যেটা দেওয়া আছে সেটা নিচে। মানে একটা দেওয়া থাকলে পার্সেন্ট পায়ে গেলে আরেকটা বের করতে পারবেন। তো এখানে 125% আছে, তো যেটা আছে সেটা নিচে, আর যেটা লাগে উপরে ইন্টু যেটা দেওয়া আছে সেটার মান 250। এটা দিয়ে এটারে কয়বার যাব, 2বার। আর 2 আর 100 কত, 200 টাকা। তার মানে অরিজিনাল যে নিবন্ধটা আছে সেটার দাম কত, 200 টাকা ছিল। ওকে, এবার দেখুন কি বলা হয়েছে, এখন নতুন মূল্যের উপর যদি 25% ছাড় দেওয়া হয়, এই যে নতুন মূল্য কত, 250 টাকা, এইটার উপরে যদি 25% ছাড় দেওয়া হয়, তখন কত পার্সেন্টে বিক্রি করছে, 75%-এ। কার, 250 টাকার। কারণ 25% ছাড় দেওয়া, ডিসকাউন্ট দেওয়া মানে কি, 75%-এ বিক্রি করা। তো আমি যদি 250-এ 75% বের করি, 75% মানে 100, 25 দিয়ে এটা 3 25 75, 4 25 100। ওকে, 4 দিয়ে এটারে 4 6 24, 1 থাকে 10, 4 দুগুণে 8, 2 থাকে দশমিক দিয়ে 0, 4 5 20। তার এটা পূরণ হবো 3 দিয়া, 3 5 কত, 15, 3 দুগুণে 6 7, 3 6 18, এখানে একটা দশমিক। তার মানে নতুন যে বিক্রয় মূল্য সেটা কত, 187.5 টাকা, যখন 20% ডিসকাউন্ট দেওয়া হয়। কখন, এই যে নতুন মূল্যর উপরে, 250 টাকার উপরে। তাহলে জিজ্ঞাসা করছে এখানে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে। অরিজিনাল বইয়ের মূল্য কত, 200 টাকা, এটার মধ্যে ছাড় দেওয়ার পর নতুন বিক্রি করছে কত, 187.5। তো এখানে কত টাকা আমার লস হয়েছে, 200 থেকে এটা মাইনাস হবো। আমি যদি এটা 200 থেকে মাইনাস করি, 187 মানে 12.5 টাকা আমার লস হয়েছে। ওকে, তো 12.5 টাকা যদি লস হয়, কত পার্সেন্ট সেটা জিজ্ঞাসা করছে। তো কতর মধ্যে, আমার অরিজিনাল 200 টাকার মধ্যে কত লস হয়েছে, 12 টাকা 50 পয়সা। যখনই পার্সেন্ট বাইর করুম কত, সপূরণ। এটা দিয়ে এটার কবার যাব, 2বার। 2 দিয়ে এটার যদি কাটি, 6 দুগুণে 12। ওকে, আর 0.5-এর মধ্যে 2 দুগুণে 4, 25, মানে 6.25 কি হয়েছে, আমার লস হয়েছে। তাহলে অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, এই জায়গাটা ধ্যান দেবেন, লস হয়েছে আমার, কারণ অরিজিনাল 200 টাকা ছিল, আর যখন বিক্রি করছে এখানে 187.87 টাকা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 2/5 অফ মার্কেট প্রাইস, মানে কোনো একটা জিনিসের মার্কেট প্রাইস যেটা এমআরপি দেওয়া থাকে, এই এমআরপিটা কত, এমআরপি 2/5, 2/5 অফ মার্কেট প্রাইস কি বলছে, ইকুয়াল টু 5/8 অফ সেলিং প্রাইস। মানে কোনো জিনিসের বাজার মূল্য 2/5 বিক্রয় মূল্যের 5/8, যে 5/8 অফ কি, সেলিং প্রাইসের সমান। তাহলে ডিসকাউন্ট কত শতাংশ, এখানে যে ডিসকাউন্ট দিছে সেটা কত দিছে জিজ্ঞাসা করছে। তো ডিসকাউন্ট কিসের উপরে দেওয়া থাকে, এমআরপির উপরে। যখনই আমি কোনো জিনিসের সাপোজ এমআরপি 100 টাকা আছে, এটার উপরে যদি আমি 20% ডিসকাউন্ট দিই, তো কত, 80 টাকাতে বিক্রি হবো। ওকে, মানে 80%-এ। তো ডিসকাউন্ট কই দেওয়া থাকে, এমআরপির উপরে। তো আমি যদি এখানে এমআরপিটা রাখি, এখানে এমআরপি, আর এই সেলিং প্রাইসটা এদিকে আসলে কি হবো, নিচে হবো। তো এখানে তো 5/8 আছে, এইদিকে যে সংখ্যাটা নিচে আছে এইদিকে যাই উপরে পুরো নেবো, আর যেটা উপরে আছে সেটা নিচে পুরো নেবো। এখানে তো কাটাকাটি যাব না, তাহলে উপরে 5 5 25, নিচে 8 দুগুণে 16। এবার এই জায়গাটা দেখুন, উপরেরটা এমআরপি, নিচেরটা হচ্ছে কি সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। তো এমআরপি যদি 25 টাকা হয়, সেলিং প্রাইস কত, 16 টাকা, তাহলে এখান থেকে এখানে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 9 টাকা। ওকে, তো আমার জিজ্ঞাসা করছে পার্সেন্ট, কারণ অ্যান্সারটা পার্সেন্টে আছে। দেখুন এটা হচ্ছে এমআরপি 25 টাকা, বিক্রি করছে 16 টাকায়, তাহলে ডিসকাউন্ট কত, 9 টাকা। আর 9 টাকা ডিসকাউন্ট দিছে কতর উপরে, 25 টাকার উপরে। আমরা যে ডিসকাউন্টটা দিই কার উপরে, এমআরপির উপরে দিই। ওকে, তো 25 টাকার মধ্যে 9 টাকা ডিসকাউন্ট, যখনই পার্সেন্ট লাগে কি, সপূরণ। এটা দিয়ে এটারে কয়বার যাব, 4বার। 4 নং কত, 36। ওকে, তাহলে ডিসকাউন্ট যে দিয়েছে কত পার্সেন্ট, 36%, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, টু ফ্রেন্ডস এ অ্যান্ড বি স্টার্ট এ বিজনেস, দুজন বন্ধু মিলে কি করছে, একটা বিজনেস শুরু করছে। এর মধ্যে এ ইনভেস্ট করছে কত, 40,000, মানে 40,000 দিয়ে এ কি করছে, ব্যবসাটা শুরু করছে। পরে বি তার সাথে 60,000 টাকা দিয়ে যোগদান করে ব্যবসায়। কত মাস পর বি যোগদান করে, যদি বছর শেষে, মানে 1 বছর শেষে লাভের শতাংশ, লাভ যেটা হচ্ছে সমান সমান ভাগে হয়, এ বির মধ্যে লাভটা সমান সমান হয়, তাহলে বি কত মাস পরে জয়েন হয়েছে।
তো এই ধরনের যখন থাকবো আপনার যে টাকাটা কার কত মাসের জন্য ইনভেস্ট হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। ওকে, তো যেহেতু এই বিজনেসটা স্টার্ট করছে তাহলে এর টাকাটা কত 12 মাসের জন্য ইনভেস্ট হয়েছে। ওকে, তাহলে ওর 12 মাসের জন্য কত 40,000 টাকা, 40,000 টাকা ইনভেস্ট হয়েছে। ওকে, এবার ইস্টু অনুপাত, অনুপাতে কার মানে আমি যখন টাকা বিজনেসের টাকা শেয়ার করুম তখন অনুপাতে বাইর করুম। ওকে, তো অনুপাত মানে ইস্টুও দিতে পারি বা নিচেও দিতে পারি, তো আমি নিচে দিতেছি। এবার বিট টাকা কত মাসের জন্য ইনভেস্ট হয়েছে সেটা আমাকে জিজ্ঞাসা করছে, কোশ্চেনে জিজ্ঞাসা করছে। তাহলে এই যে আফটার হাউ মেনি মান্থ বি জয়েন, মানে বি কত মাস পরে যোগ দিছে, তো আমি ধরি বি এক্স মাস পরে, তাহলে ওর টাকা ইনভেস্টমেন্ট এক্স ইন্টু কত 60,000 টাকা ইকুয়াল টু কত, অনুপাতটা সমান 1/1। এই যে বললো তাদের যে শেয়ার হয়েছে প্রফিটের সেটা ইকুয়াল রেশিওতে, তাহলে অনুপাতটা কি হবো 1:1 হবো। এখান থেকে আমি 4টা শূন্য কাটতে পারি, উপর নিচে 4টা শূন্য। ওকে, আর বাকি 6 দিয়ে এটারে 6 দুগুণে কত 12, এটা কত 4 দুগুণে 8। তাহলে আমার এক্স লাগে, এই এক্সটা এদিকে পূরণ করলে কত এক্স একে এক্স, আর এদিকে নিচে 1 আছে 8 একে কত 8। তো এখানে বিট টাকাটা কত মাসের জন্য ইনভেস্ট হয়েছিল 8 মাসের জন্য, কিন্তু কোশ্চেনে জিজ্ঞাসা করছে কত মাস পর বি যোগদান করে। তো যেহেতু ওর 8 মাসের জন্য ইনভেস্ট হয়েছিল আর ওর 12 মাস, তার মানে ও 4 মাস পরে যোগদান করছে, তো অপশন নাম্বার সি কারেক্ট। এই জায়গাটা ধ্যান দিবেন, ডাইরেক্ট অ্যান্সার 8 পেয়ে গেছেন তো 8 কারেক্ট না, কারণ এখানে জিজ্ঞাসা করছে কত মাস পরে যোগ করছে। তাহলে যেহেতু 12 মাস ও 8 মাস, তাহলে ও 4 মাস পরে যোগ করছে, অপশন নাম্বার সি কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন 30 নাম্বার, কি হচ্ছে এটার ভ্যালু মানে বাইর করতে দিচ্ছে। তো এটা একটা সিম্পলিফিকেশন, নর্মালি এই ধরনের সিম্পলিফিকেশন থাকলে কি রুল অ্যাপ্লাই করবেন, বদমাশ রুল। ওকে, বদমাশ রুলের এটা হচ্ছে ব্যাকেট, মানে ব্যাকেটে 3টা হয়, ফার্স্ট ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেট। এবার যেটা আগে আসে মানে এটা সবচেয়ে আগে হবো, এটা তারপরে এটা, তারপরে মানে ভিতরে যেটা থাকে ওটা আগে ক্যালকুলেশন করো, এরপরে অফ, এরপরে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে এডিশন যোগ করব, এস মানে সাবট্রাকশন। তো সবচেয়ে প্রথমে এখানে আমার ব্যাকেট করতে লাগবো যত ছোট ব্যাকেটগুলো আছে। ওকে, তো এখানে এই যে এই ব্যাকেটটা, এরপরে এখানে এটা থার্ড ব্যাকেট, থার্ড ব্যাকেটের ভিতরে দেখুন এখানে ফার্স্ট ব্যাকেট আছে আবার সেকেন্ড ব্যাকেট আছে। তো সেকেন্ড ব্যাকেটেরটা আগে আমি সবচেয়ে প্রথমে এটা ভিতরেরটা করি। তো এখানে 6 থেকে 4 গেলে কত 2। ওকে, আর এখানে আছে ডিভাইড, কারণ ব্যাকেটটা আগে করুন, এই দুটা যোগ, এই যে 2 + 8/3 যদি 13 আমি যদি যোগ করি, এখানে 13 লসাগু, 13 দুগুণে 26 প্লাস কত 8, তো যোগ করলে 34 কত 13। ওকে, তাহলে এটা 34/13। এবার এটার সাথে এই ব্যাকেট, কারণ এই ব্যাকেটটা আগে সলভ করতে লাগবো আমার, কারণ ব্যাকেট আগে হয়। তো এখানে এটা ভাগ, ভাগ নর্মালি এই সাইডে যেটা থাকে এটা দিয়ে ভাগ, তো আমি 2-এরও যদি এটা দিয়ে ভাগ করি, এই যে 34/13, তখন নিচে যদি এবার ভাগ থাকে উল্টা হয়ে যাব, মানে 2 ইন্টু এই যে 13টা উপরে আর নিচে 34 নিচে, তো 2 দিয়ে এখানে কত 17, তাহলে এটা 13 কত 17। পুরা এই ব্যাকেটটা ক্যালকুলেশন করে কত পেলাম 13/17। ক্লিয়ার? এবার এই ব্যাকেটটা, এই ব্যাকেটটা করুন, কারণ ফার্স্ট সেকেন্ড ব্যাকেট শেষ, তো এবার থার্ড ব্যাকেটে এখানে 9 থেকে 6 গেলে কত 3, 3-এর সাথে এটা ভাগ কত, এটা 13/17, এই যে ডিভাইড 13/17। তো এখানেও সেম হবো 3 ডিভাইড, এটা মানে উল্টা হয়ে যাব 17/13। ওকে, কাটাকাটি তো যাব না এখানে, তো 317 কত 51, 51 আর নিচে 13, তাহলে এই পুরা ব্যাকেটটা ক্যালকুলেশন করে কত পেলাম 51/13। এবার এখানে আছে 6 থেকে 3 গেলে কত 3, আর এখানে একটা ডিভাইড আছে, তো এখানে ডিভাইড করলে সেম হবো 3 ইন্টু কত উল্টা হয়ে যাব 13/51। তো এখানে এটা দিয়ে কাটে 317 কত 51, আর তো যাব না 13/17 কারেক্ট আনসার। ওকে, তাহলে এখানে অপশন তো দেওয়া হয় নাই, অপশনটা এটাই হবো 13/17। তো এভাবে যদি রুল হিসাবে করেন, বদমাশ রুল হিসাবে, মিস্টেক কখনো হবে না এই ধরনের সিম্পলিফিকেশনে, কখনো ইজিও থাকে, এখানে এটা একটু টাফ দিয়েছে, যত টাফ প্র্যাকটিস করবেন তখন ইজিগুলো ইজি হয়ে যাবে পরীক্ষাতে। নেক্সট কোশ্চেনটা দেখুন, সেম ভ্যালু বের করতে দিছে এটার। তো এবার সেম বদমাশ রুলে আমার আলাদা আলাদা করতে লাগবো, প্রথমে উপরেরটা নিচেরটা যেটাই করুন। তো আমি যদি উপরেরটা করি বদমাশ রুল হিসাবে,
আমার কোনটা আগে করুম, এখানে ব্যাকেট তো নাই উপরে, তো এরপরে কি আছে, অফ আছে, তো অফটা আগে করুম। প্রথম অফ মানে নর্মালি পূরণ মাল্টিপ্লিকেশন, কিন্তু আগে করতে লাগবো। 2/7 ইন্টু কত 28, তো এটার সাথে দিয়ে করলে 4 সাথে 28, আর এখানে 4 দুগুণে কত 8। ওকে, তার মানে এটা ক্যালকুলেশন করে কত পেলাম 8। এবার এখানে 43 আছে, এই যে 43 প্লাস 8, আর এখানে মাইনাস কত 7 আছে, তো এখানে যে কোনো একটা আগে করতে পারেন। 43 এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 8-এর থেকে 7 দিলে কত 1, প্লাস 1, বড় সংখ্যার আগে প্লাস মানে প্লাস হইব, যদি বড় সংখ্যার আগে মাইনাস তো মাইনাস, তো এখানে যোগ করলে কত 44। তাহলে উপরের জন্য আমি 44 পেয়ে গেলাম, মানে এখানে পুরা ক্যালকুলেশন করে কত পেয়ে গেলাম 44। এবার নিচেরটা করি। আমার এখানে সবচেয়ে প্রথম কি ব্যাকেটেরটা, যেটি ব্যাকেট আছে এই ব্যাকেটটা ক্যালকুলেশন করি আমি। তো ব্যাকেট যদি ক্যালকুলেশন করি এখানে, এই যে আমি এখানে এলসিএম নিতে পারি কত 9, 3 দিয়ে 9 3 বার যাব, 3 4 12 মাইনাস 9 দিয়ে একবার, 8 একে 8, মানে কত 4/9। তাহলে এই ব্যাকেটটা কত 4/9। ওকে, এবার ব্যাকেটের আগে কি আছে, অফ আছে, তো ব্যাকেটের পর আমার অফটা করতে লাগে। আর এখানে 1 1/8, এই যে 1 1/8 মানে কি 8 একে 8, আর উপরের সাথে 1 যোগ হবো কত 9/8। তাহলে এটা হচ্ছে 9/8, 9/8 তার সাথে অফ মানে পূরণ কত 4/9। তো এখানে 9 9 ক্যান্সেল, 4 দিয়ে এটারে 4 দুগুণে 8, উপরে কিছু নেবে না 1, তার মানে এটা 1/2। তাহলে এই পুরাটা আমি কত পাইছি 1/2 পাইছি। ওকে, আমি পুরাটা ক্যালকুলেশন করে পেলাম 1/2। এবার আগেরটা সেম আমার ব্যাকেটটা করতে লাগে, কিন্তু এবার ব্যাকেটের মধ্যে দুইটা জিনিস অপারেশন আছে, একটা ভাগ আর পূরণ, তো কোনটা আগে করুন, ভাগটা আগে, কারণ এখানে দেখুন ডিভিশনটা আগে। তো এখানে 8 দিয়ে এটারে ভাগ করলে 8 দিয়ে কয়বার যাব, 8 নং কত 72, 9 বার যাব, তো 9 আসে সাথে কত 2.5 পূরণ। ওকে, তো আমি যদি এটা পূরণ করি 5 নং 45, 4 আছে, 9 দুগুণে 18 22, আর একটা পয়েন্ট আছে 22.5। এবার এইটা থেকে মাইনাস কত আমার হাফ। ওকে, মাইনাস হাফ, এখানেও আমি যদি এই পয়েন্টটা উঠাই, নর্মালি পয়েন্ট মানে আমার তাহলে নিচে কি আয় পড়বো, একটা 10 আয় পড়বো, আর এখানে 22.5 মানে আমি যদি নিচে 2 দিয়ে দিই তাহলে কতর হাফ হবো, 45-এর হাফ, এই যে 45/2। ওকে, আমি কেন হাফ আনছি, যেহেতু এখানেও হাফ আছে, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, কারণ 45-এর হাফ হয়েছে 22.22। ওকে, তো এখানে 2, উপরে 45 মাইনাস 1, তাহলে উপরে কত 44 আর নিচে 2, মানে এটা কত 22। তার মানে পুরা নিচেরটা ক্যালকুলেশন করে কত পাইলাম 22, আর উপরে কত পাইছি 44, নিচে 22, এটা কাটলে কত 2 বার। ওকে, তো কারেক্ট অ্যান্সার অপশন 2। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি নৌকা স্থির জলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। মানে যখন নদীর জল স্থির থাকে তখন নৌকার যে স্পিডটা সেটা কত 30 কিলোমিটার পার আওয়ার। ওকে, নৌকার স্পিড। এবার যদি স্রোতের স্পিডটা, স্রোতেরও একটা স্পিড থাকে, নদীর স্রোতের জলের স্পিড, সেটা দেওয়া আছে কত 2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 56 কিলোমিটার উজানে যেতে নৌকার কত সময়। উজান মানে আপ স্ট্রিম, মানে কোনো একটা নদী আছে, তো এই নদীর এদিকে উপর থেকে এদিকে নিচের দিকে জল আছে, তো আমি যদি জলের এগেনস্টে যাই সেটাকে বলা আপ স্ট্রিম বা উজান। আর যদি জল যেদিকে যাচ্ছে ওদিকে যদি যায় তখন বলা হয় ডাউন স্ট্রিম। ওকে, তো উজান মানে কি, আমি যদি জলের অপোজিট দিকে যাই তখন আমার স্পিডটা কি হবো, কমে যাব, কারণ জলে আটকায় দিব। আর যখন জল যেদিকে যাচ্ছে ওদিকে যায় তাহলে আমার স্পিডও বাইরে যাব জলের স্পিডের লগে। তো নর্মালি কি হয়, যখন জলের দিকে যাবো তখন আমার স্পিড আর জলের স্পিড যোগ হয়ে যাব, আর যখন জলের উল্টা দিকে যাবো তখন আমার স্পিড আর জলের স্পিডে কি করব, মাইনাস করে দিব আমার স্পিড থেকে। তাহলে এখানে আমার স্পিড মানে বোটটার স্পিড কত 30, যেহেতু উজানে যাচ্ছে উল্টা দিকে, আর জলের স্পিড কত 2, তাহলে টোটাল অ্যাভারেজ বোটের স্পিড কমে যাব, কারণ জলে আটকায় দিব, কত কমবো 2 জলের স্পিডটা। তো টোটাল কত 28 কিলোমিটার পার আওয়ার যখন আপ স্ট্রিমে যাব বোটের স্পিডটা। ওকে, এবার বললো 56 কিলোমিটার উজানে যেতে নৌকার কত সময় লাগবে। তো 1 ঘন্টা, কিলোমিটার পার আওয়ার কথা কি, 1 ঘন্টাতে 28 কিলোমিটার যায়, তাহলে 56 কিলোমিটার যেতে সময় কত 28 দিয়ে ভাগ, আর 2 ঘন্টা।
ওকে, কারণ 1 ঘন্টাতে 28 হলে 2 ঘন্টাতে কত 56 কিলোমিটার, তো অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 5 দিন এবং 10 দিনে করতে পারে। মানে কোনো একটা কাজ আছে, এ একলা কি করে 5 দিনে করে আর বি একলা 10 দিনে করে। তারা যদি একসাথে কাজটা শুরু করে, কিন্তু এ কিছুদিন পর চলে যায়, কাজটা শুরু করার পর এ কি করে কাজটা ছেড়ে দেয়, আর বাকি যে কাজটা বাঁচে সেটা বি 8 দিনে শেষ করে, তাহলে এখানে এ হবে। এ কতদিন পরে চলে গেছে জিজ্ঞাসা করছে। ওকে, তো প্রথমে যখনই আপনাদের টাইম অ্যান্ড ওয়ার্কের এই ধরনের ম্যাথ থাকবো, তখন কি করবেন, কাজ যেটা আছে কাজটার এমন একটা সংখ্যা নেবেন যাতে এই যে তারা কতদিনে কন্ডিশনটা দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ যায়। তো আমি দেখুন 10-এর দোনোটা দিয়ে ভাগ যাব, তো আমি ধরে নিই আমার কাছে ওদের কাছে 10টা কাজ ছিল। ওকে, 10 কেন নিয়েছি, কারণ এমন একটা সংখ্যা নেবেন যাতে দুটোটা দিয়ে ভাগ যায়, আর এখানে বড় সংখ্যাটাকে ছোটটা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে ধরে নিই 10টা কাজ আছে, তাহলে এ যদি টোটাল এই 10টা কাজ করে কত দিনে, 5 দিনে, মানে টোটাল কাজটা করতে ওর 5 দিন লাগে, তাহলে একদিনে কতটা কাজ করে, ও একদিনে 2টা কাজ করে। ওকে, কারণ 5 দিন লাগে 10টা কাজ করতে। আর বি একদিনে কতটা কাজ করে, একটা কাজ করে, কারণ তার 10 দিনে 10টা কাজ করে, তো একদিনে একটা কাজ করে। এখন বললো কাজ তো তারা দুজন একসাথে করছে, তো দুজন যখন একসাথে কাজ করে তো 2 আর 1 কত 3, এ বি যখন দুজন একসাথে কাজ করে তো টোটাল একদিনে কতটা কাম করে, 3টা কাজ করে। বললো কিছুদিন পর এ ছেড়ে যায় চলে যায়, আর যে বাকি কাজটা থাকে বি 8 দিনে করে। তো বাকি কাজটা মানে কতগুলো কাজ আছিল, বি 8 দিনে করছে, আর বি একদিনে কতটা কাম করে, একটা কাম করে, মানে 8 দিনে কতটা কাম করছে, 8টা কাম করছে। ওকে, তার মানে বি যদি 8 দিনে 8টা কাম করছে, তো কতটা কাম পরে এ ছেড়ে গেছিল, 10-এর থেকে 8 গেলে 2টা কাম পরে, মানে দুজন মিলে শুধু 2টা কাম করছিল একলগে। তো আমার 2টা কাম করতে কত টাইম লাগছিল কিভাবে বের করুম, কাম হচ্ছে আমার 2টা, আর তারা দুজনে একদিনে কতটা কাম করে, 3টা কাম করে, ডিভাইড বাই 3। তাহলে আমার আনসারটা কত, কতদিন পরে এই ছুটে চলে যায়, তো 2/3 দিন পরে, সরি 2/3। এখানে আমি অপশনটা দিতে বলে গেছি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন দোকানদার তার পণ্য মানে দোকানে যে জিনিস আছে তার 10% বেশি করে, এমআরপি যেটা আছে আরো 10% কি করে বাড়ায় এমআরপি লেখা দিছে। যদি তিনি প্রতিটি নিবন্ধে 20% ছাড় দেয়, মানে প্রথমে তো 10% বাড়াইছে, কিন্তু বিক্রি করার সময় আবার দোকান লোকেরে 20% ডিসকাউন্ট দেয়, তাহলে তার লাভ না ক্ষতি হয়েছে সেটা বের করতে দিয়েছে। তো এখানে পণ্য যেটা আছে মানে আর্টিকেল কি দোকানে বিক্রি যে করে সেটার কোনো দাম দেয়নি, তো আমি কি বললাম, যখনই পার্সেন্টের খেলা আসবে আপনার দাম না দেওয়া থাকে তো দামটা নিজের থেকে ধরে নেবেন 100। তো সবচেয়ে সুবিধা ধরে নিই যে পণ্যটা সেটার দাম কত 100 টাকা, তো যদি ও 10% বেশি করে তাহলে কি 110% কত কত 10, তার মানে এবার 110 টাকা ও লিখছে। ওকে, 110 টাকা লেখার পর ও কি করে 20% এবার ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়, তাহলে এই যে 20% ডিসকাউন্ট দেয়, তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে জিজ্ঞাসা করছে। তো কোনো জিনিসের 20% ডিসকাউন্ট দেওয়ার পরে কি 80%-এ বিক্রি করছে, তাহলে 110 টাকার 80%-এ বিক্রি করছে, তো আমি যদি 110 টাকার 80% বাইর করি, 80 বাই কত 100, এখানে এই শূন্য ক্যান্সেল, 8-11 88, তার মানে 88 টাকাতেও বিক্রি করছে, কিন্তু অরিজিনাল জিনিসটার দাম কত ছিল 100 টাকা। ওকে, 100-র মধ্যে ও 10% বাড়াইছিল, তবে 110 হয়েছিল, ওইটার মধ্যে ও 20% ডিসকাউন্ট দিয়ে 80% বিক্রি করছে, আর 80% বিক্রি করা মানে 88 টাকা, তার মানে এখানে তার 12 টাকা লস হয়েছে। ওকে, তো এখানে লাভ বা ক্ষতি জিজ্ঞাসা করছে কত পার্সেন্ট, 100 টাকার মধ্যে 12 টাকা মানে 12% লস হয়েছে, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি কলম যার মূল্য কত 16 টাকা, এর বিক্রয় মূল্য কত 25% বেশি চিহ্নিত করা হয়। অরিজিনালি একটা কলমের মূল্য 16 টাকা, কিন্তু দোকানদার কি করে আরো 25% বিক্রয় মূল্য বাড়ায় রাখা দেয়, লিখে রাখে। তো তাহলে তার এরপরে কি করে 25% বাড়ার পর আবার 25% লোকের ডিসকাউন্ট দেয়, তাহলে কলমের নেট মূল্য কত সেটা জিজ্ঞাসা করছে, যখনই সেলিং প্রাইস করে সেটা জিজ্ঞাসা করছে। তো 16 টাকা আছে, এটার মধ্যে যদি 25% বাড়ায়, তো 16 টাকার 25% মানে কত 25/100, এখানে 4-25 100, 4-4-16, তার মানে 4 টাকা, তার মানে অরিজিনাল কলমটার দাম 16 টাকা, কিন্তু দোকানদার আরো 4 টাকা বেশি
বাড়ায় লিখছে কত 20 টাকা। এবার 20 টাকার মধ্যে মানুষ যখন কিনতে আসে তখন সে কি করে 25% ডিসকাউন্ট দেয়। তো আমি যদি 20 টাকার মধ্যে 25% ডিসকাউন্ট বাইর করি, মানে 25 বা 100 সেম কত 4, 4 5 20, তাহলে এবার কত টাকা ডিসকাউন্ট দিতেছে 5 টাকা। তাহলে অরিজিনাল 20 টাকা লেখা আছে, ও 5 টাকা ডিসকাউন্ট মানে 15 টাকা দিয়ে বিক্রি করতেছে। কিন্তু অরিজিনাল দাম কত ছিল কলমটার 16 টাকা। তার মানে এখানে তার কত লস হইতেছে 1 টাকা লস হইতেছে। ওকে, তো কলমের নেট মূল্য কত জিজ্ঞাসা করছে 15 টাকা, মানে যখন সেলিং প্রাইসটা সেটা এখানে লস জিজ্ঞাসা করেনি, তাহলে ও সেলিং প্রাইস কত 15 টাকা, অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর পুরোপুরি এসএসসি জিডির ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।